আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখার শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম 1 থেকে সাজেশন দিব এবং সিলেবাসটি মান বন্টন করব। কোন বিভাগ থেকে কত করে আসবে এবং কিভাবে আসবে, চলো এটা আমরা আগে মান বন্টনটা করে তারপর সাজেশনটা দিব। তোমরা এখানে দেখো, কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম 1 থেকে টোটাল তোমাদের নাম্বার থাকবে 60। এটাকে দুইটা বিভাগে আসবে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। তোমরা মনে রাখবে, ক বিভাগে 8টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর দিতে হবে। 4 পাঁচা কত 20, 4টি উত্তর দিতে হবে। একটা প্রশ্নের মার্ক হচ্ছে 5 করে, তোমাদের টোটাল মার্ক হবে 20 ক বিভাগে। আর খ বিভাগের মধ্যে 8টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর দিতে হবে। তাহলে তোমাদের এক একটা প্রশ্নের মার্ক হবে 10 করে, 4 10 কত 40। তাহলে তোমরা দেখো, ক বিভাগের মধ্যে 1 থেকে 8 পর্যন্ত প্রশ্ন থাকবে, আর খ বিভাগে 9 থেকে এভাবে 8টি প্রশ্ন থাকবে, 9 থেকে 16 পর্যন্ত। 9 থেকে 16 পর্যন্ত প্রশ্ন থাকবে। তবে এভাবে আসবে, যেমন 9 এর মধ্যে এভাবে আসবে একটা ক নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, একটা খ নং প্রশ্নের উত্তর জন্য। তারপরে 10 নং এইভাবে আসবে একটা ক নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, একটা খ নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এভাবে তোমাদের 8টা প্রশ্ন থাকবে, যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, 2টা প্রশ্নের আনসার করতে হবে। এই 2টা প্রশ্ন মিলে 10 মার্ক। তোমরা মনে রাখতে হবে, একটা প্রশ্নের মধ্যে শুধু থিওরি থাকবে আর একটা প্রশ্নের মধ্যে অঙ্ক থাকবে। এই কথাটা তোমরা ভালো করে মনে রাখবে, একটা প্রশ্নের মধ্যে থিওরি থাকবে আর একটা প্রশ্নের মধ্যে শুধু অঙ্ক থাকবে। সেম ভাবে একটা প্রশ্নের মধ্যে থিওরি থাকবে আর একটা প্রশ্নের মধ্যে অঙ্ক থাকবে। তবে 1-2টা প্রশ্নের মধ্যে সবগুলাই থিওরি থাকবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন 8টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্নের মতো একটার মধ্যে অঙ্ক থাকবে আর একটা থিওরি থাকবে। আর তোমাদের টোটাল মার্ক হচ্ছে তোমার 60 মার্ক। টোটাল মার্ক হচ্ছে 60, এর মধ্যে তোমরা যদি 20 পাও তাহলে পাস করবে। আশা করি তোমরা সিলেবাস বন্টনটা বুঝতে পারছো। তারপর তোমরা যে অঙ্কগুলা আসে, এটার উপরে যদি তোমরা এই অঙ্কগুলা যদি তোমরা করতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ভিডিওগুলো দিব। আশা করি তোমরা মান বন্টনটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দিব, এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবে। আশা করি এখান থেকে তোমরা 2-3-4টা প্রশ্ন কমন পাবে। এখানে তোমরা লক্ষ্য করো, তোমাদের অধ্যায়গুলো হচ্ছে তোমাদের এই যে শর্ট সিলেবাসের 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে তোমাদের যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এখানে তোমাদের অধ্যায় আছে কয়টা? 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায় তোমরা ভালো করে পড়বে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবে। কারণ এই 5টা অধ্যায় থেকে তোমাদের ক বিভাগ এবং খ বিভাগ দুইটার মধ্যেই প্রশ্ন করবে। যেহেতু এই 5টা অধ্যায় থেকে তোমাদের 8টা আর 8টা 16টা প্রশ্ন করবে, এর মধ্যে তোমাদের 8টা প্রশ্নের উত্তর দিতে হবে অঙ্ক সহকারে, 4টা করে। এই অধ্যায়গুলো তাহলে ভালো করে পড়ে নিবে, যেন তোমরা ফুল আনসারটা সহজে উত্তরটা করতে পারো। এখানে দেখো, ঘটনা কাকে বলে, ঘটনার শ্রেণীবিভাগ বর্ণনা করো। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবে। তারপর আর্থিক অনার্থিক ঘটনা বলতে কি বোঝায়, এটা পড়ে নিবে। লেনদেন বলতে কি বোঝায়, এটা ভালো করে পড়বে। দৃশ্যমান, এই প্রশ্নটা ভালো করে পড়বে। দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন বলতে কি বোঝায়, লেনদেনের প্রকৃত বৈশিষ্ট্য, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপর সকল লেনদেনই, সকল ঘটনা লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা, উক্তিটি ব্যাখ্যা করো। খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভালো করে তোমরা পড়ে নিবে। ব্যবসায়িক লেনদেন বলতে কি বোঝায়, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে নিবে। ডেবিট নোট ও ক্রেডিট নোট কাকে বলে, এটাও খুব ভালো করে পড়ে নিবে। খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর লেনদেনের লিপিবদ্ধকরণ সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা ভালো করে পড়বে। লেনদেন চিহ্নিত করার পদ্ধতি আলোচনা করো। এখান থেকে আমি বেশি প্রশ্ন দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু তোমাদের 5টা অধ্যায়, সেহেতু তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশি করে প্রশ্ন আসবে। সেহেতু আমি কি করছি, 10টা প্রশ্ন হচ্ছে, এই 10টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নিবে। এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। এই অধ্যায়টা ভালো করে পড়ে নিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়, এই অধ্যায়গুলো সাজেশন দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন দ্বিতীয় অধ্যায়টি লক্ষ্য করো। এখানে দেখো, আমি এই 8টি প্রশ্ন দিয়েছি। এই 8টি প্রশ্নের মধ্যে তোমাদের কিছু কিছু প্রশ্ন আছে, এটি খুবই ইম্পর্টেন্ট। যেমন, কোতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবে। তোমরা এখান থেকে যদি 8টি প্রশ্নের মধ্যে 8টি পড়তে না চাও, তাহলে আমি যেগুলোকে মার্ক করবো এগুলাকে তোমরা ভালো করে পড়ে নিবে। আর যারা মনে করো যে আমি ফুল আনসার করতে চাই এবং ফুল কমন বলতে পেলতে চাই, তাহলে এই 8টি প্রশ্ন তোমাদের পড়ে নিতে হবে।
তারপর তোমরা এখানে দেখো দুই তরফা দাখিলা পদ্ধতি কি, দুতরফা। তারপর দুই তরফা দাখিলা পদ্ধতি, লেনদেন বিন্যাসের প্রয়োজনীয়তা, এটা ভালো করে পড়বে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের শূন্য সূত্রটি, এইটা ভালো করে পড়ে নিবে। এই জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয় কেন, এটাও খুব ভালো করে পড়ে নিবে। লেনদেনে হিসাব পক্ষসমূহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় নিয়মাবলী আলোচনা করো। তোমরা এই যে আমি যেগুলাকে বেশি বেশি দাগ দিচ্ছি, এইগুলা ভালো করে পড়ে নিবে, তাহলে এখান থেকে তোমরা খুব ভালো কমন পাবে। আর সব কিছু পড়ে নিতে পারো তাহলে সবচেয়ে বেটার হয়, তাহলে তোমরা দেখবে ইনশাল্লাহ 100% কমন পাবে। আশা করি তোমরা দ্বিতীয় অধ্যায়ের সাজেশনটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন তৃতীয় অধ্যায়টি লক্ষ্য করো। এখানে দেখো এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নিবে। নগদান বইয়ের সংজ্ঞা দাও, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নগদান বইয়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তারপর নগদান বই জাবেদা ও খতিয়ান উভয় ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে পড়ে নিবে। তারপর কারবারি বার্তা ও নগদ বার্তা সম্পর্কে লিখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো পড়লে আশা করি তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কমন পাবে। তারপর ষষ্ঠ অধ্যায়টা লক্ষ্য করো, অনিশ্চিত হিসাব কি, অনিশ্চিত হিসাব বন্ধ করার উপায় ব্যাখ্যা করো, প্রশ্নটা ভালো করে পড়ে নিবে। তারপর অনিশ্চিত হিসাব খোলার কারণ কি, অনিশ্চিত হিসাব বন্ধ করার উপায় ব্যাখ্যা করো, এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবে। যে সমস্ত হিসাব রেওয়া মিলে ডেবিট অথবা ক্রেডিট হবে তা লিখো। ডেবিটগুলোও তোমরা শিখে নিবে, ক্রেডিটগুলোও শিখে নিবে। তোমরা মনে রাখবে ডেবিট দিকে হয় সম্পদ, ব্যয়, এই প্রাপ্য হিসাবগুলা, আর ক্রেডিট দিক দিয়ে হয় দায় ও আয়গুলা। তারপর সপ্তম অধ্যায়টা লক্ষ্য করো, টালি কি, টালির বৈশিষ্ট্যসমূহ লেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর কুইক বুক এর ধারণা দাও এবং অনলাইনে কুইক বুক এর কার্যক্রম বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওয়েব অ্যাকাউন্টিং কি, ওয়েব অ্যাকাউন্টিং কিভাবে কাজ করে, এটা বলতে ব্যাখ্যা করার জন্য এই প্রশ্নগুলা তোমরা ভালো করে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা এখান থেকেই প্রশ্নগুলা কমন পাবি, আমি শতভাগ নিশ্চিত। আর তোমরা যারা অঙ্কের উপর মানে কোন কোন অঙ্কগুলো আসতে পারে তার উপর ভিডিও চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আশা করি অঙ্ক থেকে তোমাদের এই সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে নেবে। বেশি করে আমার চ্যানেলটি শেয়ার করবে যেন অন্যরা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি লেনদেন থেকে তোমাদের করাবো। আশা করি এই নিয়মগুলোর ভিতরে তোমরা অঙ্কগুলো কমন পাবে। তোমরা এখানে দেখো লেনদেন থেকে কমপক্ষে একটি অথবা দুইটি অঙ্ক কমন থাকবে। এই যে এইভাবে ডাকটা দেওয়া থাকবে, তোমার এইভাবে গড়টা করে নিতে হবে। লেনদেনের গড় সংখ্যা হচ্ছে 3টি, তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। এই গড়টা তোমরা ভালো করে অঙ্কন করে নিবে। আর তোমরা অবশ্যই মনে রাখবে লেনদেন হতে গেলে দুইটা পক্ষ লাগবে, একটা পক্ষ সুবিধা ভোগ করবে আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে। যদি দুইটা পক্ষ না থাকে তাহলে কখনো এটা লেনদেন হয় না। যেমন চলো আমরা ব্যাখ্যা করি। প্রথমে তোমরা লেনদেন করতে গেলে আগে দেখবে এই যে এখানে সালটা দেওয়া থাকবে, সালটা লিখবে 2022 সাল। তারপর যে তারিখটা দেওয়া থাকবে এখানে তারিখটা লিখে দিবে, মাসটা লিখে জানুয়ারি 1। তোমরা এখানে লক্ষ্য করো কারবারের মূলধন বিনিয়োগ করা হলো, বিনিয়োগ করা হয় কত, 60,000 টাকা। তাহলে এটা লেনদেন, কারণ এখানে দুইটা পক্ষই আছে। একজন দেখো দুইটা পক্ষের মধ্যে এই যে কারবারের মূলধন বিনিয়োগ করা হয়, কারবার যেহেতু মূলধন বিনিয়োগ করছে, ধরো তুমি ব্যবসা করতেছো, তাহলে তোমার ব্যবসার মধ্যে কি করছো, 60,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। যেহেতু 60,000 টাকা বিনিয়োগ করছে, একদিকে তোমার নগদ বৃদ্ধি পাইছে আর একদিকে তোমার মূলধনও বৃদ্ধি পাইছে। যদি দুইটা পক্ষ হয়, আমি কি বলছিলাম, একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে। যেহেতু এখানে কারবার মানে ব্যবসাটা আমার, আমি একদিক দিয়ে আমার কি সম্পদ বৃদ্ধি পাইতেছে, আরেক দিক দিয়ে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইতেছে। এখানে দুইটা পক্ষ আছে, তার মানে এটা লেনদেন হবে। তাহলে এখানে লিখবা, এই যে এখানে 1 তারিখ দিয়ে লিখবো এটা লেনদেন কিনা, তাহলে অবশ্যই আমার লিখতে হবে লেনদেন। দেন এখানে আমাদের কারণটা লিখতে হবে, একদিক দিয়ে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্য দিক দিয়ে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। যেহেতু সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, তোমার মনে রাখবে সম্পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং
মালিকানা সত্ত্ব মূলধন যেহেতু আছে এটাকে মালিকানা সত্ত্ব দিতে হবে। মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। আশা করি তোমরা 1 নংটা বুঝতে পারছো। তারপর 4 নংটা দেখো, নগদে পণ্য ক্রয়, এটা একটা লেনদেন। চলো এটা আমরা ব্যাখ্যা করি। 4 তারিখ দিয়া এটাও লেনদেন। কিভাবে লেনদেন? নগদে পণ্য ক্রয়, আমি যেহেতু পণ্যটা কিনছি, পণ্যটা কিনলে আমার নগদ টাকাটা চলে গেছে গা, আমার পণ্যটা আইছে, পণ্যটা কিনতে গিয়ে আমার নগদ টাকা চলে গেছে গা এবং পণ্যটা আইছে। একদিক দিয়ে আমি পণ্য পাইছি, আরেক দিক দিয়ে আমার নগদ চলে গেছে। তাহলে এখানে দুইটা পক্ষ আছে, একদিক দিয়ে পণ্যটা আমার কাছে আইছে, পণ্য বৃদ্ধি পাইছে, আরেক দিক দিয়ে আমার নগদ টাকা চলে গেছে, মানে নগদ হ্রাস পাইছে। তাহলে এটা লেনদেন হবে। এখানে লিখবো, এটা অবশ্য তোমার এবার টান দিয়ে দিবে। তারপর ব্যয় বৃদ্ধি পাওয়ায়, ব্যয়, তোমরা মনে রাখবে যদি কোনো কিছু কিনো তাহলে ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় 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 বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি পেলে মনে রাখবা ওই হ্রাস পায়, ব্যয় বৃদ্ধি পেলে ওই হ্রাস পায়। এবং যেহেতু নগদ কমে গেছে, নগদ হচ্ছে সম্পদ, তাহলে আমাদের কি হবে? সম্পদ এ হ্রাস পেয়েছে। আমাদের ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানার সাথে ওই হ্রাস পাবে এবং সম্পদ কি হবে? হ্রাস পাবে, হ্রাস পেয়েছে, তাই এটি লেনদেন। তাই এটি লেনদেন। তারপর তোমরা 7 নংটা দেখো, নীলার নিকট নগদে পণ্য বিক্রয়, তাহলে এটাও লেনদেন হবে। এটা লেনদেন। নীলার নিকট যেহেতু আমরা নগদে পণ্য বিক্রি করছি, আমরা নগদে পণ্য, ওই যে পণ্যটা যেহেতু নগদে বিক্রি করছি, বিক্রয় করলে আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে আর আয়ও বৃদ্ধি পাইছে। একদিক দিয়ে আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে, আরেক দিক দিয়ে আমার আয়ও বৃদ্ধি পাইছে, তাই এটি লেনদেন হবে। মানে একদিক দিয়ে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, আরেক দিক দিয়ে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পাইছে, তাই এটি লেনদেন। তাহলে সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, এ এবং আয়, বিক্রয় যেহেতু আয়, তাহলে আয় ওই বৃদ্ধি পেয়েছে। সবসময় মনে রাখবে আয় ব্যয় এটা মালিকানা সত্ত্বের সাথে অন্তর্ভুক্ত থাকে। তাহলে আয় ওই বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। এটি লেনদেন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এখানে লক্ষ্য করো 15 নম্বরটা, ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, এটাও লেনদেন হবে। এটাও লেনদেন হবে। কি কারণে লেনদেন হবে? যেহেতু আমি পণ্যটা ক্রয় করছি, আমার পণ্য বাড়ছে এবং আমার একজন পাওনাদারও কি কইছে? বৃদ্ধি পাইছে। আমার একদিক দিয়ে পণ্য বৃদ্ধি পাইছে আর একদিক দিয়ে আমার দায়ও বৃদ্ধি পাইছে। তাহলে মনে রাখবা এখানে দুইটা পক্ষ জড়িত। একদিক দিয়ে আমার দায় বৃদ্ধি পাইছে আর একদিক দিয়ে পণ্য বৃদ্ধি পাইছে, মানে ব্যয় বৃদ্ধি পাইছে। ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব ওই হ্রাস পায়। ব্যয় ওই হ্রাস এবং পাওনাদার এল বৃদ্ধি পেয়েছে। সবসময় পাওনাদারকে এল দ্বারা প্রকাশ করা হয়, পাওনাদার এল বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। আশা করি তোমরা 15 নম্বরটা বুঝতে পারছো। এখানে দেখো 20 তারিখে এটা লেনদেন নয়। তোমরা সবসময় রাখবে কোনো যদি নিয়োগ করা হয়, চুক্তিবদ্ধ করা হয়, তাহলে কোনো বিয়ের প্রস্তাব দেওয়া হয়, এইগুলা লেনদেন হয় না।
কারবারে 10,000 টাকা মাসিক বেতনে একজন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হলো। মানে আমরা বেতন দেন ধরো ধরো এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার একজন লোকের দরকার, আমি নিয়োগ দেব, আর তারে মাসে মাসে বেতন দেব কত, 10,000 টাকা। যেহেতু আমি নিয়োগ দেব, এখনো তারে আমি আমার এই ব্যবসার মধ্যে জয়েন করাইছি না, জয়েন না করাইলে তো মাস শেষ না হলে তার বেতন দিতাম না। যেহেতু নিয়োগ নিয়োগ দেওয়া হলো, আমরা কি করছি, একটা নিয়োগ দিছি, এখনো একটা লোক আমরা এই ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করছি না, তাহলে এটা লেনদেন হবে না। আর যদি ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে লেনদেন হবে। তাহলে এখানে লিখবো, এটা হচ্ছে কত তারিখ, 20 তারিখ, এটি লেনদেন নয়। এটি লেনদেন নয়, এটা লিখে দিবা, যেহেতু ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন হবে না। ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন না হলে এটি লেনদেন হয় না। তারপর 8 নম্বরটা দেখো, আসবাবপত্র ক্রয় করা হলো 8,000 টাকা, এটা লেনদেন হবে। কারণ আসবাবপত্র ক্রয় করলে আমার নগদ টাকা চলে যাবে আর আসবাবপত্রটা আসবে আমার একদিক দিয়ে, আমি এই সম্পদটা পাইতেছি, আরেক দিক দিয়ে আমার সম্পদটা কমে যাইতেছে, তাহলে এটা লেনদেন হবে। কারণ দুইটা পক্ষ আছে, আমার একটা জিনিস আসতেছে, একটা জিনিস যাইতেছে, তাহলে এটা লেনদেন হবে। তারিখটা হবে 25। লেনদেন, তাহলে আমরা কি লিখবো, সম্পদ এ বৃদ্ধি এবং হ্রাস, এ হ্রাস পেয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি এখানে শর্টকাটে লিখে দিছি, সম্পদ, যেহেতু দুইটা সম্পদ, একটা সম্পদ আমার বৃদ্ধি পাইতেছে আর একটা সম্পদ আমার হ্রাস পাইতেছে, এই কারণে আমরা লিখছি সম্পদ এ বৃদ্ধি এবং এ হ্রাস পেয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে দেখো 30 তারিখ, এটা ভাইয়ের বিয়েতে ব্যক্তিগত, যে এখানে ব্যক্তিগত কথা বলা আছে, আবার ভাইয়ের বিয়েতে ব্যক্তিগত থাকলে কোনো সময় এটা লেনদেন হইতো না। যদি ব্যবসার থেকে নিয়ে ভাইয়ের বিয়েতে উপহার দেয় তাহলে এটা লেনদেন হবে। যেহেতু ব্যক্তিগত বলা আছে, ব্যবসার থেকে নিছে না, তাহলে এটা লেনদেন হবে না। তাহলে আমরা এখানে 30 তারিখ লিখবো, এটি লেনদেন নয়, এটি লেনদেন নয়, কারণ ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি। এখানে আমরা লিখবো, যেহেতু ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, অবশ্যই শেয়ার বেশি বেশি করে নেবে। আসসালামু আলাইকুম।